নমস্কার, আজকের আপনার রায় নিয়ে আমি আর স্টুডিও থেকে নই, আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি বারাণসীতে। বারাণসী বা কাশী, কারণ যত কাণ্ড এখন কাশীতে। আপনারা জানেন যে যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদা সিরিজের এই বইয়ে, এই গোয়েন্দা উপন্যাসে আমরা যেমন যতকাণ্ড কাঠমান্ডুর সঙ্গে পরিচিত, তেমনই ফেলুদা সিরিজেরই আরেকটি উপন্যাস জয় বাবা ফেলুনাথ, সেখানে আমরা পরিচিত হই জ্ঞানবাপীর সঙ্গে। এবং এই জ্ঞানবাপীর উল্লেখ রয়েছে জয় বাবা ফেলুনাথে। আর সেই জ্ঞানবাপী এখন গোটা দেশের নজরে, কারণ জ্ঞানবাপী মসজিদ, তার নিচে হিন্দু মন্দিরের নিদর্শন পাওয়া গেছে, শিবলিঙ্গের হদিশ পাওয়া গেছে। এই মর্মে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। আপনারা জানেন আজ সকাল থেকে যে খবর আপনাদের দেখিয়েছি, যে এই বারাণসীর যে সিটি সিভিল কোর্ট এবং সুপ্রিম কোর্ট, দুদিকেই সবার নজর ছিল, কারণ এই দুই কোর্টের ওপরই রয়েছে, নির্ভর করে রয়েছে কি হতে চলেছে এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে। আজকে যে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা পড়েছে এবং কাল বিকেল 3টে পর্যন্ত, অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত সিটি সিভিল কোর্ট, বারাণসী সিটি সিভিল কোর্টের শুনানির ওপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। কিন্তু এরই মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে নানান তথ্য, নানান সূত্র, এবং এক পক্ষ দাবি করছে যে রিপোর্ট জমা পড়েছে, বিশাল সিং যে স্পেশাল কোর্ট কমিশনার যে রিপোর্ট জমা দিয়েছেন, সেখানে শিবলিঙ্গের হদিশ, যে মূর্তি রাখা হয় যে বেদিতে, তার কাঠামো, শেষ নাগের ফনা, স্বস্তিক চিহ্ন, পদ্মের কাঠামো, এই সমস্ত চিহ্ন দেখা গেছে, যাতে স্পষ্ট যে তার নিচে মন্দিরের উপস্থিতি রয়েছে বা মন্দিরের উপস্থিতি ছিল। এই নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। এবং আমরা আপনার রায় এই যত কাণ্ড কাশীতে আজকে নিয়ে চলে এসেছি বারাণসীর ঘাট থেকে। আমাদের সঙ্গে সরাসরি যারা কলকাতা থেকে যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, সিপিআইএম এর পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য এবং শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগ এবং যে ভারতীয় সংস্কৃতি সেই বিভাগের গবেষকরা। আমি আলোচনায় যাব তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গারতি চলছে এখনো বারাণসীর ঘাটে ঘাটে। যে গঙ্গারতি এই সন্ধ্যায় দেশ বিদেশের বহু পর্যটক, বহু ধর্মপিপাসু মানুষ তাদের টেনে আনে এবং কার্যত মিনি ভারতবর্ষের চেহারা নিয়ে নেয় প্রত্যেক সন্ধ্যায়। এই বারাণসী যে প্রাচীন নগর, যাকে বলা হয় যে গোটা বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী, সেখানে এই মুহূর্তে বিতর্ক একটাই, যে তাহলে কি অযোধ্যার পথে যেতে চলেছে জ্ঞানবাপী। দেখাবো আপনাদের কোথায় এই বিতর্ক এবং আজকে সুপ্রিম কোর্ট এবং বারাণসী সিটি সিভিল কোর্টে কি হলো। কাশীর ভোল পাল্টে গিয়েছে পুরোপুরি। এবার অবশ্য কারণ আলাদা। বাবা বিশ্বনাথ মন্দির আর জ্ঞানবাপী মসজিদ, এক পা ফেললেই এদিক ওদিক যাতায়াত। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের ছবি, এবং সেখান থেকেই ধীরে ধীরে আমাদের ক্যামেরা এই মুহূর্তে সরছে জ্ঞানবাপী মসজিদের দিকে। এই মসজিদেই লাগাতার সার্ভে চলছিল কোর্টের নির্দেশে, এবং আজ রিপোর্ট জমা দিয়েছে সিটি সিভিল কোর্টে। সেই রিপোর্ট জমা পড়েছে, অর্থাৎ সার্ভে রিপোর্ট জমা পড়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতভাবে সেই রিপোর্ট যাতে প্রকাশ্যে না আসে, সিটি সিভিল কোর্ট যাতে কোনো পদক্ষেপ না করে, সে বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে। কি এমন ঘটলো যার জেরে 2022-এর মে মাসে জ্ঞানবাপী নিয়ে এত আলোড়ন, মামলা মোকদ্দমা? ইতিহাস ঘাটলেই স্পষ্ট হবে মন্দির মসজিদ নিয়ে বিতর্কটা পুরনো, তবে হঠাৎ করেই সেটা মাথা ছাড়া দিয়েছে। জ্ঞানবাপী চত্বরে পুজোর অধিকার দাবি করে আদালতে 5 মহিলা। মসজিদ চত্বরে শৃঙ্গার গৌরী মন্দিরে বছরে একদিন পুজো করার অনুমতি দেওয়া হয়। 365 দিনে পুজোর অধিকার চেয়ে আদালতে 5 মহিলা আবেদনকারী। মামলাকারীদের দাবি, মসজিদের দেওয়ালে দেবদেবীর মূর্তি, মসজিদের ভেতরে পাথর ও তাদের বাড়ির শিব মূর্তির পাথর একই রকম।
এই আবেদনের ভিত্তিতে জ্ঞানব্যাপী চত্বরের সমীক্ষার নির্দেশ দেয় বারাণসী জেলা আদালত। 3 দিন ধরে সমীক্ষার কাজ চলার পর আদালতে জমা পড়েছে রিপোর্ট। তবে তার মধ্যেই ঘটনার ঘন ঘটা। রিপোর্টের একটি অংশ সংবাদ মাধ্যমে ফাঁস করা হয় বলে অভিযোগ ওঠার পরই সরানো হয় অ্যাডভোকেট কমিশনার অজয় মিশ্রাকে। মামলাকারী অর্থাৎ হিন্দু পক্ষ ও মসজিদ কমিটি অর্থাৎ মুসলিম পক্ষ, দুপক্ষের হাতেই একাধিক যুক্তি পাল্টা যুক্তি। মসজিদের জলাধারের মধ্যে অজুখানায় শিবলিঙ্গের অংশ মিলেছে। ওই জলাধারে 83 ফুট দূরে নন্দীর যে মূর্তি রয়েছে তার মুখ অজুখানার গম্বুজাকৃতি পাথরের দিকে। নন্দী মূর্তির মুখ সবসময় শিবলিঙ্গের দিকেই থাকে। মসজিদ পক্ষের পাল্টা বক্তব্য, শিবলিঙ্গ বলে যা দাবি করা হচ্ছে তা আসলে ফোয়ারা। মুঘল যুগে অনেক স্থাপত্যেই ফোয়ারা রয়েছে। বহু বছর ধরে এখানেই উপাসনা করছেন মুসলিমরা। ঘটনায় বল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এই বিরোধ কোন দিকে এগোবে তার গতি প্রকৃতি নির্ভর করে দেবে সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি সিটি সিভিল কোর্ট। এই মুহূর্তে এই জায়গায় সাধারণ মানুষের জনসমাগমই বলে দিচ্ছে এই ঘটনাকে ঘিরে মানুষের আকর্ষণ কতটা, আবেগটিক কতটা। কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে মুঘল বাদশাহ ঔরঙ্গজেব ওই মসজিদ নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে। এর উৎস 1789 সালে পণ্ডিত মতি চন্দর লেখা কাশী কা ইতিহাস বইটি। স্বাধীনতার পর যতবার জ্ঞানব্যাপী নিয়ে মামলা হয়েছে ততবারই মন্দিরপন্থীদের হাতিয়ার হয়েছে এই বই। वाराणसी থেকে ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে মৌপিয়া নন্দী ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট জি24। मैं आपके पास आऊंगी तो अभी जो स्थिति है, जो अभी सर्वे रिपोर्ट सबमिटेड हो गया है आज सुबह और सुप्रीम कोर्ट ने इसके ऊपर रोक लगाया कल दोपहर 3 बजे तक। अभी आपको क्या कहना है? अभी यही कहना है कि सुप्रीम कोर्ट का कल सुनवाई होना है। कोर्ट में रिपोर्ट भेज दी गई है और रिपोर्ट में स्पष्ट हो गया है कि वहाँ शिवलिंग है, बाकी और मंदिरों के। लेकिन रिपोर्ट तो सील्ड एनवलप में सबमिशन हो गया था। सील्ड इन्वॉल्व में सबमिशन होगा, लेकिन कोर्ट के पास जाने के बाद जो रिपोर्ट में जो पेश किया गया है वो तो सामने बाहर आया है। लोगों ने बताया है कि वहाँ डमरू मिले हैं, त्रिशूल मिला है और शिवलिंग जो बात कही जा रही है जहाँ शिवलिंग है वो तो शिवलिंग वीडियो भी उसकी आई है, स्पष्ट है। तो वहाँ मंदिरों के साथ और बाकी आप जाएंगे वहाँ देखेंगे तो मंदिर के ऊपर वो गुम्बद बना हुआ है। मंदिर की पूरी जो नीचे का उसका स्ट्रक्चर है वो पुराना मंदिर का स्ट्रक्चर है और बाकी ऊपर खाली थोड़ा सा सीमेंट लगा के गोल घेरा बना के गुम्बद बना देने से मस्जिद थोड़ी ना हो जाएगी। जो मंदिर है तो मंदिर है और खुदाई करें, सर्वे कराएं, एक नहीं 50 सर्वे कराएं। मंदिर है तो मंदिर ही मिलेगा उसके हिसाब। तो वहाँ पे तो जो श्रृंगार गौरी कॉम्प्लेक्स है वहाँ पे तो पूजा आप कर सकते हैं साल में एक बार। तो अब क्या वहाँ पर मस्जिद और मंदिर वो साथ साथ रहता है? काशी विश्वनाथ मंदिर भी, काशी विश्वनाथ मंदिर उसका पास में ही है, एकदम पास में। नहीं, काशी विश्वनाथ जो प्राचीन मंदिर है जो वेदों में पुराणों में बतलाया गया है उसी काशी विश्वनाथ मंदिर को तोड़ करके ये ज्ञानवापी मस्जिद बनी हुई है, जिसको एक बार नहीं पहली बार कुतुबुद्दीन ऐबक ने तोड़ा, फिर उसके बाद कई बार मोहम्मद गोरी भी आया तोड़ने के लिए लेकिन वो नहीं तोड़ पाया। औरंगजेब ने लास्ट बार तोड़ा और हर बार हमारे लोगों ने निर्माण कराया। और जो अभी शिवलिंग मिला है ये वस्तुतः ये प्राचीन ही शिवलिंग है, क्योंकि बाबा विश्वनाथ भोलेनाथ ने कहा उस शिवलिंग की ज्योतिर्लिंग की स्थापना की थी और ये कहा था कि तुम इस काशी को मैं तुम्हें काशी में स्थापित कर रहा हूँ, तुम काशी छोड़ करके कहीं भी काशी से बाहर नहीं जा सकते हो। और बुजुर्गों से हम लोगों ने सुना है, पुराने विद्वानों से, कि वहीं काशी विश्वनाथ से वो शिवलिंग बाहर गया ही नहीं। लोगों ने बहुत उठाने की कोशिश किया और उठा नहीं पाया। तो संभवतः जो कहानी आती है कि कुएं में रखा गया वो शिव मंदिर तो शायद वहीं प्रकट है। वो बहुत विशाल का है, उसको एक आदमी का 10 आदमी भी नहीं उठा पाएंगे। तो अभी जो मस्जिद पक्ष जो वो तो बोल रहा है कि वो फुआरा है, जो वहाँ पे जो फाउंटेन होता है, जो वजू खानों में जो फाउंटेन्स होता है, हर सारे मस्जिदों में जो होता है। गजब की स्थिति है। मस्जिद पक्ष और क्या बोलेगा? उसके पास अब बोलने को बचा क्या है? पहले भी बोलने को कुछ नहीं था, बस ये था कि ये मुद्दा बना नहीं था, आज बन गया है। उसके पास बोलने को बचा क्या है? फाउंटेन था, आपको फाउंटेन लग रहा है? आपको लग रहा है कि औरंगजेब फाउंटेन बनवा के वहाँ गए थे? क्या गजब का मजाक है। वो आदि विश्वेश्वर का शिवलिंग है और ये प्रमाणिक तथ्य है कि वो मंदिर था। इसके लिए किसी सर्वे की जरूरत नहीं है। आप अभी चले जाइए, कॉरिडोर का जो गेट बना हुआ है, गेट नंबर 4, आप अंदर जाके बाएं साइड देखिए, आपके आंख जो सर्वे करेंगे वो किसी भी जो है कि अन्य सर्वे की अपेक्षा ज्यादा प्रमाणिक होंगे। आप बताइए कि किस मंदिर में घंटा घड़ियाल जो है कि किस मस्जिद में घंटा घड़ियाल बना होता है, विग्रह होते हैं, बुत परस्ती कर रहे हैं और उसको मस्जिद बोल रहे हैं। इस्लाम में बुत परस्ती हराम है ना।
वहाँ बुतों के आगे वो नमाज पढ़ रहे हैं और कह रहे हैं कि हम जो है उसको मस्जिद मान रहे हैं। क्या जो है कि शिवलिंग के आगे नमाज पढ़ने पे उनकी नमाज कबूल होगी? कोई इस्लामिक विशेषज्ञ बता दे, कोई बता दे कि जो श्रृंगार गौरी के विग्रह के आगे अगर वो नमाज पढ़ रहे हैं वो कबूल होगी? ये एक भद्दा मजाक है। सिर्फ और सिर्फ औरंगजेब ने उसको आधा इसलिए बचा के रखा था कि वो हिंदुओं को टीस हमेशा मन में रहे कि हम इसको देखो, हमने तुम्हारा मंदिर तोड़ा। और वही उनके जो वंशज हैं आज उसी को लेके झंडा बदर कर रहे हैं, उसी का जो है औरंगजेब की जो है परिपाटी को आगे चला रहे हैं कि देखो तुम्हारा शिवलिंग मिला है तो मिला है, हम वहाँ नमाज पढ़ेंगे, भले ही हमारी नमाज कबूल ना हो, भले ही वो हराम हो जाए, लेकिन हम उसको मस्जिद ही मानेंगे। मैं फिर से आऊंगी आपके पास। আমি সরাসরি একবার চলে যাব স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপ, আমরা দেখতে পাচ্ছি অরূপ যেভাবে যে রিপোর্ট জমা পড়েছে এবং সেই রিপোর্ট জমা সম্পূর্ণ তো আদালতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু তথ্য ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওই সার্ভে রিপোর্টেও ওখানে যে হিন্দু মন্দির ছিল তার বিভিন্ন চিহ্ন স্পষ্ট। অরূপ, দেখুন, আমি প্রথমত কোনো ধর্মের বিষয়ে কোনো ধর্মকেই আঘাত না করে আমি একটা জিনিস খুব পরিষ্কার বলতে চাই, জ্ঞানবাপী মসজিদ না ওখানে বাবা বিশ্বনাথের মন্দিরের অংশ, সেটা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত তারা ঠিক করবেন। কিন্তু সেই ঠিক করার প্রেক্ষিতে ভারতবাসীর যে নিত্যদিনের যন্ত্রণা, সেই যন্ত্রণার কোনো পরিবর্তন হবে কি? আমি এবার আসছি আপনাদের তথ্যগত জায়গা থেকে। আমি যতটুকু জানি যে ওখানে আরেক দল দাবিও করছেন এবং যারা অন্য পক্ষ আপনার সামনে রয়েছে তারাও দাবি করছেন যে ওখানে একটা অংশ পাওয়া গেছে যেটা অনেকটা শিবলিঙ্গের আকৃতির জিনিস দেখতে, এবং যেই অংশটা দেখা যাচ্ছে সেটা একটি পাথর এবং সিমেন্টের মিশ্রিত একটি জিনিস, যেই জিনিসটা এক পক্ষ দাবি করছে ফোয়ারা, এক পক্ষ দাবি করছে শিবলিঙ্গ। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। যদি তর্কাতীতভাবেও ধরি, মন্দির ভাঙার সময়কাল মোটামুটি 350 বছর আগে, মানে 1670 থেকে 1690 সালের মধ্যে এই মসজিদ নির্মিত হয় এবং মন্দির ভাঙা বা যেই দাবি উঠুক না কেন, ঘটনাচক্রে যে অংশ দেখা যাচ্ছে, যেটা পাথর এবং সিমেন্ট মিশ্রিত জায়গাটা বারংবার দেখা যাচ্ছে, আমি যতটুকু জানি সিমেন্ট আবিষ্কৃত হয়েছিল একজন ব্রিটিশ স্থপতি জোসেফ অ্যাটস্টিন। তিনি সিমেন্ট আবিষ্কার করেছিলেন 1824 সালে। তো এর আগে আমরা দেখেছিলাম মহাভারতের যুগে ইন্টারনেট আবিষ্কৃত হতে আমাদের দেশে, পুষ্পকরথ প্রথম যুদ্ধ বিমান আবিষ্কৃত হতো। তো আজকে আবার নতুন কেউ পুরস্কার পাবেন কিনা জানি না, সনাতনী সিমেন্ট, যে ব্রিটিশ স্থপতি জোসেফ অ্যাটস্টিন আবিষ্কার করার আগে, হয়তো আজ থেকে 350 বছর আগে সনাতনী পদ্ধতিতেও কেউ সিমেন্ট আবিষ্কার করে ফেলেছেন। সেগুলো নিশ্চিত সুপ্রিম কোর্ট বিচার করবে, আমরা এখানে মিডিয়া ট্রায়াল করা কেউ নই। কিন্তু আমার এখানে খুব প্রণিধানযোগ্য মনে হচ্ছে 1960-এর দশকে একটা কবিতা, খুব সম্ভবত শৈবাল মিত্রের লেখা, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেঁধে ওঠে যুদ্ধেরও বাদ্য। যে সময় দাঁড়িয়ে সিএমআই তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে বেকারত্বের অবস্থা সবচেয়ে খারাপ, যখন রান্নার গ্যাস আজকেও 5 টাকা দাম বেড়ে 1031 টাকায় পৌঁছচ্ছে, যখন পেট্রোলের দাম 76 বার এবং ডিজেলের দাম 73 বার বাড়ছে এবং একবার কমার নাটক করে দেশের মানুষের মুখে অন্ন বস্ত্র বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যত লোকসভার নির্বাচন আসবে সমস্ত জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরাতেই এই এবং এই জিনিস আমি হোপে জাস্ট 10 সেকেন্ড, যত লোকসভা নির্বাচন আসবে তত দেখবেন এইরকম বিভিন্ন জিনিস সামনে আসবে, যাতে অর্থনৈতিক এজেন্ডা থেকে মানুষের দৃষ্টি সরে যায়। হ্যাঁ, এবারে বলি সমস্যাটা কোথায় হয়েছে। আমি তো সমস্যাটা কোথায় হয়েছে ঠিক বুঝতে পারছি না। বিচার বিভাগীয় বিষয় আছে, একটা পিটিশন জমা পড়েছে পুজো করার, মন্দিরের গায়ে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে যে বিচারাধীন স্থাপত্য আছে জ্ঞানবাপীতে, তার ভেতরে প্রচুর হিন্দু মূর্তি ইত্যাদি রয়েছে, যেগুলোকে কিনা হাজার হাজার হিন্দু হাজার হাজার মন্দিরে পুজো করে। এখন মুঘল আমলের স্থাপত্যের বিশেষ কোনো কায়দা ছিল কিনা জানি না, যে বেসমেন্টে একটা করে হিন্দু মন্দির আর তারপরে আস্তে আস্তে ওপরের দিকে মসজিদ ইত্যাদি বানানো হতো, আমি এগুলো জানি না। যাই হোক, ওই অঞ্চল বিচারাধীন স্থাপত্য, বিতর্কিত স্থাপত্য, সেখানে বহুদিন ধরে, সেই আজকে প্রায় 553 বছর আগে, মানে 1671-এ অরঙ্গজেব যখন প্রথম ওখানে ইট বসিয়েছিলেন ওই বিতর্কিত স্থাপত্য তৈরি করার জন্য, সেই দিন থেকেই বারবার হিন্দু সাধুরা, হিন্দু মানুষ, হিন্দু জনসাধারণ তারা এর প্রতিবাদ করেছেন বিভিন্ন রকমভাবে। তারা বলেছেন যে ওই জায়গাতে জ্ঞানবাপীর যে কূপ আছে, সেই কূপ ওর মধ্যে রয়েছে, নন্দীজির মুখ ওইদিকে ঘুরে আছে,
হিন্দুদের লক্ষ দেবজিৎ, লক্ষ প্রশ্নটা হিন্দুদের সেখানে না দেবজিৎ, প্রশ্নটা হচ্ছে 1936-এও পিটিশন হয় এবং 1936 সালে এটাকে মন্দিরের জন্য এই জায়গাটা দিয়ে দেওয়ার, অর্থাৎ মসজিদ এখানে নামাজ বন্ধ করে মন্দিরের জন্য দিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন হয়, কিন্তু সেই পিটিশন খারিজ হয়ে গেছিল। পরবর্তীকালে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্টও সেটাকে আপহোল্ড করে রাখে 1991 সালে। তখনও আমরা দেখেছি যে 1991 সালে যখন অযোধ্যা বিতর্ক তুঙ্গে, সেই সময় এই আবেদন করা হয়েছিল এসআই এর তত্ত্বাবধানে সার্ভে, এবং সেই সার্ভে রিপোর্ট সেটা প্রকাশ্যে আসেনি। কেন এখন অরূপরা প্রশ্ন তুলছে যে কেন এখন লোকসভা নির্বাচনের আগে? তাহলে কি এর কোনো রাজনৈতিক তাৎপর্য থাকছে? মৌপিয়াদি, সার্ভের রিপোর্টটা বারবার করা হচ্ছে তো কারুর মানে পিতৃপুরুষের টাকায় নয়, আমার আপনার ট্যাক্সের টাকাতেই। তো সার্ভে তাহলে করাচ্ছেনই বা কেন, যেটা প্রকাশ্যে আনা যায় না? সুতরাং সার্ভে যখন হয়েছে এবারে প্রকাশ্যে আসবে, প্রকাশ্যে এলে অসুবিধার কি আছে? প্রকাশ্যে এলে তো এটা তো একদম যে বিতর্ক আছে, বিবাদ আছে, সেটার পরিসমাপ্তি ঘটবে। এক পক্ষ বলছেন ওর মধ্যে হিন্দু আইডলস আছে, তাকে আমরা পুজো করতে চাই, অন্য পক্ষ তাতে বাধা দিচ্ছেন। ওর মধ্যে আদৌ কি আছে, কি আছে যার জন্য এইসব হচ্ছে সেটা বলা যাক। রুটি কাপড়া মকানের যে ঝামেলা সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে দেশের যে শেকড়, যে শেকড় আছে, যেসব আমাদের মানবিন্দু আছে আমাদের সভ্যতার, সেইগুলোকে ভুলে যেতে হবে এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। আর তার সব থেকে পরের কথা, এই এত বড় বড় কথা অনেকে বলছেন। এক মিনিট আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই গানবাপি মসজিদই নয়, একই সঙ্গে আমরা দেখছি যে শাহী ঈদগাহ মসজিদ মথুরার, সেটা নিয়েও পিটিশন হয়েছে এবং সেই পিটিশন অ্যাকসেপ্টেডও হয়েছে, যার শুনানির দিনও আজকে ধার্য করে দিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যে তাজমহলয়, সেটা তাজমহল নাকি তেজু মহালয়া, তাই নিয়ে নতুন করে বিতর্ক উস্কে উঠেছে। এর পাশাপাশি কুতুব মিনার নিয়ে একটা প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সময়কালে এই বিতর্ক, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? 1925 সালে আরএসএস জন্মেছিল। আরএসএস এর জন্মের আগে একটা বিতর্ক ছিল না। কোনো বিতর্ক আরএসএস এর জন্মের আগে কোনো ক্ষেত্রে জন্মায়নি। আরএসএস জন্মেই ছিল এই বিতর্কগুলোকে তুলবার জন্য। 1956 সালে পণ্ডিত নেহেরু খড়গপুর আইআইটি উদ্বোধন, যে মামলাটা হয়েছিল সেটা তো তার অনেক আগে। তন্ময়দা, কি বুঝতে পারলাম না মৌপিয়া? অযোধ্যা মন্দির নিয়ে প্রথম যে মামলাটা হয়েছিল সেটা তো তার অনেক আগে। আপনি 1925-এর কথা বলছেন, তার অনেক আগে হয়েছিল এই মামলা। না, অযোধ্যার কথা বলছি না, এই যে বিতর্কগুলো যেগুলো এখন উঠছে সেগুলোর কথা বলছি। 1936-এ প্রথম পিটিশন, ওটা আরএসএস এর জন্মের 11 বছর পরে, এবং শুধু জ্ঞানব্যাপী না, বাকি যেগুলো বললেন সেগুলো সব আরএসএস এর জন্মের পরে। কুতুব মিনারও তাই, তাজমহলও তাই, এইটা বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে 1925 সালে পণ্ডিত নেহেরু খড়গপুর আইআইটি উদ্বোধন করতে এসে বলেছিলেন দেশের 4 প্রান্তে 4টে আইআইটি গড়ে তুলবেন। আর 2022 সালে নরেন্দ্র মোদী দেশের 4 প্রান্তে 4টে হনুমান মন্দির গড়ে তুলবেন বলেছেন। দৃষ্টিভঙ্গির ফারাক। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন, জলের দরে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি, এই সব কিছুর থেকে যদি দেশের জনতার মুখকে অন্যদিকে ঘোরাতে হয় 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে, তাহলে পরে হিন্দু মুসলমানে ফিরে যাওয়া ছাড়া বিজেপির কাছে কোনো রাস্তা নেই। তাই জ্ঞানবাপী নিয়ে বিতর্ক বাড়বে, টেলিভিশনেও তাই নিয়ে আলোচনা বাড়বে। তন্ময়দা, সবারই বক্তব্য যে বিকাশের যে তত্ত্ব, সেই বিকাশের তত্ত্ব এই মুহূর্তে ফিকে হয়ে গেছে, যে কারণে আবারও হিন্দু মুসলিমে ফিরতে হচ্ছে তোমাদের। 1707 সালে আওরঙ্গজেব মারা গেলেন, আর 1824 সালে সিমেন্ট আবিষ্কৃত হলো। একটা পুরনো কথা আছে যে সবাই আমরা প্রায় বিশ্বাস করে ফেলেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার খিলজি ধ্বংস করেছিলেন। ইতিহাস বলে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল 1193 সালে, বখতিয়ার খিলজি এদেশে এসেছিলেন 1204 সালে। এইরকম অনেক মিথ্যেকে সত্য করা হয়, এবং সত্য করা হয় একটাই কারণে, যে যাদের অন্য কিছু করার নেই তারা ধর্মের নাম ছাড়া আর কোনো নাম নিয়ে নিজেদের বাঁচাতে পারে না। সেই কারণের জন্যই এইটা করা হয়।
এবং কিন্তু এক্ষেত্রেও এটাও তো মানবেন সেই একই জন্মদা কারণের যে জন্য সম্রাট আকবর আর ঔরঙ্গজেব এক ছিলেন না? না অবশ্যই সম্রাট এক ছিলেন আকবর না, আর ঔরঙ্গজেব যে এক ছিল না সেটাও তো মানবেন। অবশ্যই মানবো, অবশ্যই মানবো, ঔরঙ্গজেব যে হিন্দু প্রেমী ছিলেন না সেটাও তো মানবেন। অবশ্যই মানবো, অবশ্যই মানবো। ইতিহাসে এইরকম অনেক ঘটনা আপনি ঘটে, ঔরঙ্গজেবকে কিন্তু justify করতে পারেন? আপনি কি এটা মানবেন? এখানে definitely জ্ঞানবাপী মসজিদে সেটা আপনি মন্দির এটা না মানবেন যে মসজিদ সেটা নিয়ে কথা ভারতবর্ষের হতে পারে, যেখানে কিন্তু যত জায়গায় ঔরঙ্গজেবকে শিব justify করার মন্দির জায়গায় কি আপনি আছে, আছেন? শিব পুজোর সঙ্গে পদ্ম ফুলের কোনো সম্পর্ক নেই, আপনি এটা মানবেন? শিব পুজো হয় ধুতুরা ফুল দিয়ে, শিব পুজো হয় আকন্দ ফুল দিয়ে। এসব ভুলভাল ভারতবর্ষের যেখানে যেখানে যত শিব মন্দির আছে কোথাও শিব পুজোর জন্য পদ্ম ফুল ব্যবহার করা হয় না। এই মৌপিয়াদি, আমি আপনি একটু এটা বলবো মানবেন? কি? আমি কি একটু বলবো? আমি সৌমদার কাছে আসবো। সৌমদা, না আমি সৌমদা না ভালো লাগছে এই বিতর্কটা শুনে, যে এই সন্ধ্যেবেলায় যখন একটা এত বড় চ্যানেলে একটা বিতর্ক হচ্ছে, এই বিতর্কের মধ্যে হঠাৎ জ্ঞানব্যাপী ফ্যানব্যাপী নিয়ে এত কথা হচ্ছে। আমি তাজমহলের তলায় শিব মন্দির আছে কিনা আর জ্ঞানব্যাপী মসজিদের পাশে শিব মন্দির আছে কিনা এটা কতটা প্রায়োরিটাইজ হয় আমি জানি না। যে দেশে মাননীয় প্রধানমন্ত্রীর ডিগ্রি খুঁজে পাওয়া যায় না, মন্ত্রীদের বারবার হলফনামাতে তাদের ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, সেখানে জ্ঞানব্যাপী খুঁজে পাওয়া যায়। যে দেশে 25% মানুষ একবেলা খেয়ে ঘুমোয়, একবেলা পেটে ঘুমোয়, যে দেশে আজকে 46 বছরে বিশ্বের সব থেকে বেশি বেকার, খিদের রাজ্যে ক্ষুধার ইন্ডেক্সে পাকিস্তানের পেছনে যে দেশটা, যে দেশের টাকার পতন হয়ে যাচ্ছে, যে দেশটা তার সম্পদ বিক্রি করে নারায়ণের মতো চলছে, যে দেশটা সম্পদ বিক্রি করে বাপ দাদার সম্পত্তি বিক্রি করে নালায়কের মতো চলছে, যে দেশটা, সেই দেশে এই রকম ইস্যু তুলে মানুষকে ডাইভার্ট করতেই হবে। তার কারণ ডাইভার্সন না করলে মানুষ জিজ্ঞাসা করবে যে আজকে চালের দাম কত, মানুষ জিজ্ঞাসা করবে টাকার পতন কেন হলো, মানুষ জিজ্ঞাসা করবে কটা বুলেট ট্রেন হলো, বিরোধীরা এখানে ডাইভার্সনের থিওরি দেখছেন। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময় দা, অযোধ্যা বিতর্কের যে রায়, যেটা 2019-এর নভেম্বরে আমরা দেখেছিলাম, তারপর কি কোথাও সেটা থেকে অক্সিজেন নিয়ে হিন্দুত্ববাদীরা বা গেরুয়া শিবির তারা এটাকে আরো বেশি করে কোর্টের পরিসরের মধ্যে নিয়ে যেতে চাইছে? কারণ যেভাবে আমরা দেখেছি 92-এর দাগ, সেটা এখনো পর্যন্ত যথেষ্ট দগদগে। কাজে সেরকম কোনো পরিস্থিতি যাতে না হয়, এবার কোর্টের পরিসরের মধ্যে গিয়ে কি এই যে বিতর্ক, অর্থাৎ মন্দির মসজিদ বিতর্ক, সেটাকে কোথাও ফোরফ্রন্টে আনার একটা চেষ্টা? হ্যাঁ দেখুন, মানে যে কোনো আলোচনাতেই যখন একটা বিতর্ক জিইয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা অত্যন্ত স্বাভাবিকভাবেই কোর্টের আওতায় যদি সেটা যায় এবং তাই নিয়ে আলোচনা হয়, তাহলে জিনিসটা অনেকটা দীর্ঘায়িত হয়, কারণ কোর্টের একটা দীর্ঘসূত্রিতা ভারতবর্ষে আছে। এবার প্রশ্ন হচ্ছে সত্য জানার চেষ্টা করা। ধরুন কিছুক্ষণ আগেই যে বক্তব্যটা এখানে আমরা বারবার দেখছি, যে সমীক্ষার কথা যেটা আসছে, সেই যে সমীক্ষার কথা এবং সেই সমীক্ষা যেগুলো করা হয়েছে তার নিরিখে আমাদের সত্যিকারের গুরুত্ব কি, এই যে প্রকাশ্যে না এলে সমীক্ষার গুরুত্ব কোথায়, এই বক্তব্যটা কিন্তু আসলে আমার নয়, যেটা আমরা নিচে দেখছি এটা দেবজিৎ বাবুর বক্তব্য। এবার হচ্ছে এই সমীক্ষাগুলো বিভিন্ন সময় হয়েছে, তার নিরিখে যে ধরনের একটা ব্যাখ্যা মানুষ করতে চান, সেই ব্যাখ্যা এবং তার নিরিখে শেষ পর্যন্ত আগামী নির্বাচনে ভোটফল কি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন। এবং একই সঙ্গে যেমন একদিকে বিকাশের রাজনীতির গুরুত্ব থাকবে, সেই সঙ্গে ভোট বাড়ানোর গুরুত্ব থাকবে। এবং কোনো রাজনৈতিক দল, তাদের যদি এটা রাজনৈতিক কৌশল হয়, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব থাকবে সেই রাজনৈতিক কৌশল সামলানোর। এবার মূল প্রশ্ন হচ্ছে দেশের মানুষ কোন রাজনীতিটার কথা ভাবতে চাইবেন, কোন রাজনীতিটার সঙ্গে আসবো। এই জায়গায় দাঁড়িয়ে যারা এই মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ তারা হাতিয়ার করছেন 1991-এর যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, অর্থাৎ পুজোর ধর্মস্থান বিশেষ সুবিধা যে আইন রয়েছে 1991 সালের, কি এই বিশেষ আইন এবং এর ব্যতিক্রমী বা কি, সেটা আপনাদের দেখাবো। দেখিয়ে একটা ব্রেকে যাব, ফিরে আসবো ব্রেকের পর। সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণের রাস্তা খুলে গিয়েছিল 2019-এর নভেম্বরে। তারপর শুরু হয় নতুন তৎপরতা। শোনা যায় 90-এর দশকে বিজেপির সেই বহু চর্চিত স্লোগান, অযোধ্যা তো ঝাঁকি হে, মথুরা কাশী বাকি হে। আইন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মথুরা কাশী নিয়ে গেরুয়া শিবিরের স্বপ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে 1991 সালের উপাসনা স্থল সংক্রান্ত আইন।
সংবিধানে এই আইন যতদিন রয়েছে ততদিন মথুরা থেকে শাহী ঈদগাহ বা কাশীর থেকে জ্ঞানব্যাপী মসজিদ সরানো অসম্ভব। কিন্তু কি রয়েছে এই আইনে? 1991 সালে পিভি নরসিমহা রাওয়ের সরকার উপাসনা স্থল সংক্রান্ত একটি আইন পাশ করে। ওই আইনের 4 নম্বর ধারা অনুযায়ী স্বাধীনতার দিন থেকে দেশে যেসব ধর্মীয় কাঠামো রয়েছে তার চরিত্র কোনোভাবেই পাল্টানো যাবে না। 5 নম্বর ধারায় অবশ্য বলা হয় ওই আইন রাম জন্মভূমি বাবরি মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ওই আইনি লড়াই স্বাধীনতার আগে থেকে চলছিল। আইন আছে, তা বদলানোর সুযোগ আছে, তাই রাম জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরই নতুন করে তৎপর হয়ে ওঠে গেরুয়া শিবির। উপাসনা স্থল সংক্রান্ত আইনের 4 নম্বর ধারাটি অসাংবিধানিক বলে ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টের যায় বিশ্বভদ্র পূজারী পুরোহিত মহাসংঘ। সোশ্যাল মিডিয়ায় আইনটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গেরুয়াপন্থী নেতারা। 2019-এ বাবরি রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল সংবিধানের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্যই উপাসনা স্থল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়। জ্ঞানব্যাপী বিতর্কের মাঝে 3 দশক পুরনো সেই আইনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গ্রিক পুরাণের প্যান্ডোরার বাক্সের গল্পটা অনেকেরই জানা। পুরাণ মতে এই বাক্স দুঃখ কষ্টের ভাণ্ডার, যা খুললেই জন্ম নেয় অনেক জটিল সমস্যা। ভারতীয় রাজনৈতিক মহলের একাংশের মতে রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার রায়ের পর খুলে গিয়েছে প্যান্ডোরার বাক্স। রাম মন্দির নিয়ে সুপ্রিম রায়ের পরেই শুরু হয়েছে নতুন সক্রিয়তা। কাশী বিশ্বনাথ মন্দির চত্বর থেকে জ্ঞানব্যাপী মসজিদ হটানোর দাবি উঠতে শুরু করেছে। তবে শুধু কাশী নয়, গেরুয়া শিবিরের দাবি দেওয়ার তালিকাটা বেশ লম্বা। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের পরে এবার টানাপোড়েনের কেন্দ্রে শাহী ঈদগাহ মসজিদ। মথুরার প্রাচীন কাটরা স্তূপ এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহী ঈদগাহ মসজিদ। হিন্দুত্ববাদীদের দাবি, ঈদগাহের ওই জমিতে কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে ছিল প্রাচীন কেশব দাস মন্দির। অভিযোগ, মথুরায় মন্দির ধ্বংস করে শাহী ঈদগাহ মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট অরঙ্গজেব। উত্তরপ্রদেশের মন্দির নগরী থেকে প্রাচীন ঈদগাহটি সরানোর দাবিতে মথুরা আদালতে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মামলা গ্রহণও করেছে আদালত। গেরুয়াপন্থীদের নিশানায় প্রেমের প্রতীক তাজমহল। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, তেজো মহালয় নামে একটি শিব মন্দিরের উপরে তাজমহল গড়া হয়েছে। ইলাহাবাদ হাইকোর্টে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবি জানিয়ে মামলা দায়ের করেন অযোধ্যার বিজেপি নেতা রজনীশ সিং। তাজমহলের বন্ধ থাকা 22টি ঘর খুলে দেখার দাবিও জানান মামলাকারী। ইলাহাবাদ হাইকোর্ট সেই দাবি খারিজ করে দিলেও থামতে নারাজ গেরুয়াপন্থীরা। দিল্লির দিনের সঙ্গে জুড়ে রয়েছে কুতুব মিনার। 73 মিটার উঁচু এই স্তম্ভ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই কুতুব মিনারের নাম বদলের দাবিতেই সরব হিন্দুত্ববাদী সংগঠন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার প্রাক্তন ডিরেক্টর ধরমবীর শর্মার দাবি, 5ম শতকে রাজা বিক্রমাদিত্য কুতুব মিনার তৈরি করেছিলেন। শুধু শিল্প স্থাপত্য নয়, শহর রাস্তা থেকে মুঘলদের ইতিহাস মুছে ফেলতেও তৎপর গেরুয়াপন্থীরা। দিল্লিতে শাহজাহান রোড, তুগলক রোড, আকবর রোড, অরঙ্গজেব লেনের নাম বদলের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। আলিগড়ের নাম বদলে হরিগড়, হায়দ্রাবাদের নাম বদলে ভাগ্যনগর করার দাবি উঠেছে। শুরুটা রাম জন্মভূমি দিয়ে হলেও এর শেষ কোথায় এখনো অজানা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি এই প্রসঙ্গে আসবো, আমরা সরাসরি রয়েছি বারাণসীর ঘাট থেকে। क्या ये जो प्लेसेस ऑफ वर्शिप एक्ट 1991 ये उसके खिलाफ जा रहे हैं ना? नहीं, माता मंगला गौरी का जो वहाँ पूजा स्थल है वो वहाँ 15 अगस्त 47 के बाद कई बार लोग, आज भी वो मंदिर एक दिन के लिए खुलता है, तो आप एक दिन के लिए क्यों खोलते हैं? वो भी बंद कर दीजिए। ये मामला तो सरकार के बनाम है, रेखा पाठक बनाम सरकार। ये मामला उसी एक्ट को संरक्षण के लिए थी। भैया हम हिंदू हैं, हमें भी अधिकार है कि जहाँ हम जाते थे पूजा स्थल पे, उस जो है स्थल को हम पूजें। हमारा अधिकार है कि नहीं? इट्स ऑल्सो माय आवर राइट। हम हिंदू होने के नाते ये हमारा अधिकार है। ज्ञानवापी जो कूप है और ज्ञानवापी जो मंदिर है, वो दरअसल आज के समय में लोग कह रहे मस्जिद हो, तो अब मस्जिद भी नहीं रहा है। ये जो मामला है सीधे सीधे ये है कि अवमुक्तेश्वर, मतलब समझिए कि काशी का शिवलिंग जो सनातनी परंपरा से चला आ रहा है,
जिसका जो है व्याख्या लिंग पुराण शिव पुराण में सभी जगह विद्यमान है, जहाँ जो कूप का व्याख्या विद्यमान है, जिससे स्पष्ट होता है कि उससे हमें मुक्ति मिलती है उस कुएं के पानी पीने से। तो इस तरह से पहले से जो दंत कथाएं हैं और जो पुराणों में प्राप्त है और इतिहास में भी जो प्राप्त है वो, और जो सराउंडिंग में वहाँ लोकाचार में जो बोला जाता है, ये सारी चीजें वर्तमान जो साक्ष्य मिले हैं और वर्तमान जो सर्वे के बाद जितने साक्ष्य, फोटोज, वीडियोज या जो कुछ भी सर्वे सबमिट जो रिपोर्ट हुआ है टाइटल सूट में भी, इससे सीधे सीधे लिंक होता है और यह स्पष्ट है कि यह वही मंदिर है जो आदि विश्वेश्वर नाथ का ये शिवालय। लेकिन एक पुराना, इतना पुराना एक शहर जहाँ पे सालों भर हमने देखा कि यहाँ पर गुरु नानक जी आए थे, यहाँ पर गौतम बुद्ध आए थे ये सारनाथ में, और फा हियन, ह्यूएन सांग, ये जितने सारे ग्लोब ट्रॉटर्स वो भी आए थे। तो ये एक कल्चर, हिस्ट्री, स्पिरिचुअलिटी, इसका एक ब्लेंड संगम है। तो अभी जैसे जिस तरफ जा रहा है, तो ये सवाल तो उठेगी कि क्यों अभी इतना पिटीशन अभी दायर हो रहा है। देखिए, यह जो जगत ब्रह्मांड बनाया हुआ है वो भगवान द्वारा निश्चित है और सभी चीजों का एक न एक काल निर्धारित है। अब जैसे हमारा जन्म हुआ, हम कब क्या करेंगे, हमारी मृत्यु कब होगी, तो हर एक चीजों का कोई न कोई एक विशेष काल आता है। और वो विशेष काल वैशाख पूर्णिमा दिन सोमवार को आया और भगवान साक्षात प्रकट हुए। काशी के बारे में कहा गया है कि विश्वेशम समोल्लिंगम न काशी सदृशी पुरी न मणिकर्णिका समो तीर्थम ब्रह्मांडम गोलोके महीतले। यह जो काशी भगवान विश्वेश्वर का जो मूर्ति है वो मणिकर्णिका तीर्थ है। यह जो काशी परिक्षेत्र है यह ब्रह्मांड गोलोक से भी ऊपर है। इसकी एक अलग छटा है। भगवान त्रिशूल के नोक पे बसा हुआ है और विभिन्न संस्कृतियों का यहाँ एक लघु भारत भी से कह सकते हैं। कहीं बंगाली। আমি এখানে চলে আসবো অরূপের কাছে। অরূপ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেষ্টাও করেছিলাম যে আমাদের এই আলোচনায় আজকে যাতে ইসলামপন্থী কোনো প্রতিনিধি তাদের পাওয়া যায়, কিন্তু বিভিন্নভাবে আজকে এই সার্ভে রিপোর্ট নিয়ে নানা রকম তথ্য বাইরে ঘুরে ফেরার পর তারা কেউই এই মুহূর্তে যোগ দিতে সম্মত হননি। আমার প্রশ্ন এখানে অরূপ, যে প্রসঙ্গগুলো উঠছে এবং যেখানে দাঁড়িয়ে এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, সেটাকে এই মুহূর্তে ইসলামপন্থীরা তারা হাতিয়ার করছেন। অন্যদিকে হিন্দুপন্থী তাদের যেটা বক্তব্য যে যেহেতু বছরে একবার পুজো হয়েই আসছে, কাজেই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট এখানে কার্যকরী নয়। ওপে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, বিজেপি সবসময় চাইবে বিজেপির নিজের পিচে ব্যাটিং করতে, যেই পিচটা হচ্ছে হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান যুদ্ধ অথবা দাঙ্গা। বিজেপি কখনোই চাইবে না যে বাস্তবের পরিস্থিতি অর্থনৈতিক পিচে ব্যাটিং করতে। কিন্তু আমার প্রসঙ্গ ভিন্ন। দেখুন, আমরা এখানে ঘটনাচক্রে যে 4 প্যানেলিস্ট পাশাপাশি বসেছি, 4 জনই তো হিন্দু। আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা সত্যনারায়ণের পুজো করি। আমি সত্যনারায়ণ পুজোর 4টে লাইন পড়ছি, দয়া করে আমাকে অ্যালাউ করবেন। যেখানে সত্যনারায়ণ পুজোর মন্ত্রটা হচ্ছে, মথুরার এক গরিব ব্রাহ্মণ, সে অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে, সেই সময় তার কাছে এক ফকির, যেটা যার জন্য সত্যনারায়ণকে সত্য পীর হিসেবেও বাংলায় পুজো করা হয়। এটাই বাংলার সংস্কৃতি। আমি জাস্ট 4টে লাইন পড়ছি। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণকে মেনশন করে বলছে। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজা তব দুঃখ যাবে দূরে। দ্বিজ কহে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। মানে আমি রোজ নারায়ণের পুজো করি, আমি ফকিরের আচরণ করব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির কহে শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি 4 হাত। এটাই বাংলার সংস্কৃতি। আনফরচুনেটলি এটাই হিন্দু সনাতনী সংস্কৃতি। এই সংস্কৃতির মূলে যারা কুঠারাঘাত করতে চায়, তারা চাইবে ভারতবর্ষকে হিন্দু মুসলমানে বিভাজিত করতে, যাতে হিন্দু মুসলমান দুজনকেই যে শখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ডেফিনেটলি আমি আবারও বলছি যে ঔরঙ্গজেব প্রশংসিত হওয়ার দাবি রাখেন না, কিন্তু সেখানে দাঁড়িয়ে বছরের পর বছর এই হাজার হাজার বছর ধরে যে সভ্যতা চলছে, তাতে বিভিন্ন সময় বিভিন্ন আগ্রাসন হয়েছে, বিভিন্ন সংস্কৃতি এসেছে, কোথাও সেই সংস্কৃতি আরেকটা সংস্কৃতিকে ওভার পাওয়ার করেছে, কখনো দুই সংস্কৃতি তার মধ্যে একটা মেলবন্ধন হয়েছে। এগুলো তো বাস্তবতা, গোটা বিশ্বব্যাপী তো এটা বাস্তবতা। কিন্তু কোথাও কি এই যে কাশী, মথুরা, তাজমহল, এই কুতুব মিনার, এই নিয়ে চর্চায় প্যান্ডোরার বক্স খুলে যাবে না?
এবং এটা মাথায় রাখতে হবে দেবজিৎ, বারাণসীর সাংসদ আর কেউ না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি বারাণসীতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটে, যদি অযোধ্যার, যদি 1992 এর পুনরাবৃত্তির মতো কোনো ঘটনা ঘটে, তার দায়িত্ব বর্তাবে নরেন্দ্র মোদীর ওপর। ভয় পাচ্ছেন কেন? ওরকম কোনো ঘটনা ঘটবে না, অন্তত আর ঘটবে না। যেটা বলি, এতক্ষণ ধরে তো অনেক চর্চা হলো। প্রথম কথা হচ্ছে যে দুটো চর্চা একসঙ্গে হোক, একটা হচ্ছে আইনের চর্চা, একটা হচ্ছে ইতিহাসের চর্চা। আইনের চর্চাটাতে পরে আসছি। মাসির-ই আলমগীরি, এটা হচ্ছে ঔরঙ্গজেবের কি করেছিলেন তার কালে, সেটা ওই বইটা প্রামাণ্য গ্রন্থ, স্যার যদুনাথের বই প্রামাণ্য গ্রন্থ। সুতরাং এই দুটো প্রামাণ্য গ্রন্থকে অস্বীকার করতে পারবেন? এখানে দর্শকরা, যারা দর্শক আছেন, যারা আপনারা আছেন, বা যারা অন্য প্যানেলিস্টরা আছেন, ছত্রে লেখা আছে কি হয়েছিল না হয়েছিল, সাধুদের ওপরে অত্যাচার করা হয়েছিল, মন্দির ভাঙা হয়েছিল, এবং সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে ওই জ্ঞানবাপী কূপেতে ঝাঁপ দিয়েছিলেন 10 নামী সম্প্রদায়ের যিনি চিফ ছিলেন। ওখানেই লেখা ছিল। আমরা এখানে কি কথা বলেছি? ভারতীয় জনতা পার্টি গিয়ে মামলা করেছে, ভারতীয় জনতা পার্টিকে বিধছেন সবাই মিলে। আমরা ভারতের জনতা যা চাইবে তার সংস্কৃতির মানবিন্দু। আপনি মনে করেন নাকি যে ঔরঙ্গজেবের সংস্কৃতি ভারতের সংস্কৃতি? কখনোই নয়। আমি মনে করি না। না, আমাকে শেষ করতে দিন। ঔরঙ্গজেবের সংস্কৃতি ভারতের সংস্কৃতি নয়। ভারতের সংস্কৃতি। ঔরঙ্গজেব কি শুধু মসজিদ তৈরি করতে গিয়েছিলেন ওটা ভেঙে? ওখানে থাকা রামানন্দ দেব পুরীর অন্য জিনিস বানিয়েছিলেন। ঔরঙ্গজেবের সংস্কৃতি ভারতের সংস্কৃতি নয়, আরএসএস এর সংস্কৃতিও ভারতের সংস্কৃতি নয়। ভারতের সংস্কৃতি চিরকালীন মিশ্রণের সংস্কৃতি, মিলনের সংস্কৃতি। বহিরাগতরা এসেছে ভারতভূমে বারবার। ভারতভূমে যারা অরিজিনালি অবস্থান করত তাদের সঙ্গে তাদের সংঘাত হয়েছে, সংশ্লেষ হয়েছে, এবং এই সংঘাত এবং সংশ্লেষের মধ্য দিয়ে নতুন সৃষ্টিও হয়েছে। তার মধ্যে দিয়ে অনেক ধর্মের পরিবর্তন হয়েছে। সুফিবাদ জন্ম নিয়েছে ইসলামের মধ্যে, আবার হিন্দুদের ভিতর লোকায়ত ধর্মের বিস্তার হয়েছে। যে আর্যরা বহিরাগত ছিল তারা বাংলায় কোনোদিন রাজত্ব করেনি। বাংলার যে সংস্কৃতি, লোকাচারের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা মেনেছে। বাইরের রাজ্য থেকে ব্রাহ্মণ নিয়ে এসে বাংলাকে ব্রাহ্মণ্য ধর্মে প্রতিষ্ঠিত করা যায়নি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতিটা এবং বাংলার এই সংস্কৃতিটা, এটা ঔরঙ্গজেবেরও না, এটা আরএসএসেরও না, এটা আমাদের নিজস্ব সংস্কৃতি। সেই সংস্কৃতিটা নিয়েই আমরা আছি, সেই সংস্কৃতিটা প্রথমে হচ্ছে যে যে দিকে এই ঘটনার গতি প্রকৃতি দেখা যাচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এবং পলিটিক্যালি কাউন্টার কিভাবে করবেন, বা আদৌ কাউন্টার করার সদিচ্ছা আপনাদের রয়েছে? 1925 সালের পর থেকে এই নাকি আসলে এই প্রশ্নে আপনারাও যথেষ্ট সতর্ক? না, 1925 সাল আর 2025 সাল, এই 100 বছরের হিডেন এজেন্ডা, এই ফ্যানাটিসিজম, এটা তো চলবেই। সারা পৃথিবীতে দেখেছি আমরা এই যে ইতিহাস এবং সেই সংমিশ্রণ এবং মিলন, এটা সমস্ত এই ভারতবর্ষে এমনও জায়গা আছে যেখানে হিন্দু মন্দির ধ্বংস হয়েছে হিন্দু রাজাদের দ্বারা, মুসলমানরা তারা তৈরি করেছেন শ্রীরঙ্গপট্টনমের ভূমিতে। এই ইতিহাসও ভারতবর্ষে আছে। অর্ধ ইতিহাস পড়ানো আরএসএস এর দল যারা বামিয়ানের মূর্তি ভাঙে তারাও যেমন খারাপ। আজ এই নিদর্শনও আছে, কাম্বোডিয়াতে আঙ্কর ভাটের মূর্তি আছে, যে 96 সাল, মানে মন্দির ভাঙা ভালো, 96 সাল যে দেশে
বারাণসীর ঘাটে বসে আছে, থামাতে পারছে না বলে আজকে রেফারি স্টুডিওতে নেই বলে প্লিজ নিজেরা নিয়ন্ত্রণ করুন। আমি আবারও পরবর্তীকালে যখন স্টুডিও থেকে নিয়ন্ত্রণ করব তখন কড়া হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করবো। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, যেদিকে পরিস্থিতি এগোচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ডেফিনেটলি রাইট টু ওয়ারশিপ ডেফিনেটলি তার গুরুত্ব রয়েছে, আবার অন্য পক্ষের যে বক্তব্য তারও গুরুত্ব রয়েছে। এরকম পরিস্থিতিতে শাসকের কাছ থেকে এক্সপেক্টেড রাজধর্ম পালন, অতীতের যে নিদর্শন, সেটা থেকে আপনি কতটা আশাবাদী যে এই পরিস্থিতিতে রাজধর্ম পালিত হবে? হ্যাঁ, দেখুন, এই রাজধর্ম শাসকের পালন করার কথা, এবং এই রাজধর্ম বিজেপি কতটা পালন করছে বা করবে, একইভাবে প্রশ্ন উঠবে এই রাজধর্ম এর আগেও কংগ্রেসের রাজত্বেও কিভাবে ঠিক পালন করা হয়েছে, ফলে এই প্রশ্নগুলো উঠবে। দ্বিতীয় হচ্ছে, আপনি স্টুডিওয়ে বসে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য সেটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার কথা বলছেন, কিন্তু আপনার পাশে আজকে যে পর্যবেক্ষণ, আপনি কিন্তু ভারতের সংখ্যালঘু কোনো প্রতিনিধিকে এনে অন্তত বক্তব্য রাখাতে পারেননি। আমার মনে হয় এই পর্যবেক্ষণটা আগামী ভারতবর্ষের 2024 রাজনীতির দিকে। শুভময়দা, আমি আগেই যে উত্তরটা আমি দিয়েছি যে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ইনফ্যাক্ট আমরা দুপুরবেলা আজ যখন সিটি সিভিল কোর্টের সামনে থেকে প্রতিক্রিয়া নিই, আমরা দুপক্ষেরই বক্তব্য পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কেউই, বিশেষ করে যে তথ্যগুলো এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা আগ্রহী আসতে চাননি, এবং আমরা সেটাকে শ্রদ্ধার সঙ্গে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি, সম্মান করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার মানে যে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গাটা তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক দ্বন্দ্বের জায়গায় রাজনৈতিক আলোচনা, এবং রাজনৈতিক আলোচনার মধ্যে তো ধর্ম মিশে থাকেই, সারা বিশ্ব জুড়ে তাই হয়েছে, কিন্তু বারাণসীর ঘাটে সেই রাজনৈতিক আলোচনা করার ক্ষেত্রে, ধর্মভিত্তিক রাজনৈতিক আলোচনা করার ক্ষেত্রে সবাই করতে পারছেন না। আমার মনে হয় এইখানেই শাসক দলের বড় দায়িত্ব, 2024 নির্বাচনের আগে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখা। তারা তো রাজনীতিতে জিততে চাইবেন, একই সঙ্গে বিরোধী দলকে ঠিক করতে হবে যে তারা নরম হিন্দুত্বের পথে হাঁটবেন, নাকি তারা একটা ভারতবর্ষের সর্বভারতীয় ক্ষেত্রে এই যে মানুষের খেতে পাওয়া রুটি রোজগারের যে বড় বড় কথাগুলো বলছেন, সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন কিনা। আমার মনে হয় 2024 রাজনীতির ভোটের লোকসভার যে দামামা, সেটা কিন্তু বাজতে শুরু করেছে। আমাদের নজর রাখতে হবে পরিস্থিতি কোন দিকে গড়ায়। খুব সংক্ষেপে আপনার কাছে জানার চেষ্টা করবো, যেটা আমি আগেও বলছিলাম যে আমি একটা কথা বলে নিই, রাম মন্দিরের সময় কর সেবা করতে অনেকেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইট নিয়ে গিয়েছিলেন। আনফরচুনেটলি সেই মানুষগুলোকে আজকে 1026 টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে। এটাই এটাই একদম সংক্ষিপ্ত, আমরা শুধু প্রার্থনা করব যে গোটা বিষয়টা এই মুহূর্তে রয়েছে আদালতের কোর্টে, এবং শেষ পর্যন্ত যে রিপোর্ট জমা পড়েছে তার পরিপ্রেক্ষিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই এখন সবাই তাকিয়ে রয়েছেন। আমরা শুধু প্রার্থনা করব যে আমাদের দেশের যে হাজার হাজার বছরের ঐতিহ্য, যেখানে সংস্কৃতি, আধ্যাত্মবাদ, এই সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এবং অবশ্যই সব কিছুর ওপরে থাকে সম্প্রীতি, সেই সম্প্রীতির বাতাবরণ বজায় থাকুক। নিশ্চয়ই যে প্রার্থনার যে অধিকার, সব পক্ষের প্রার্থনার অধিকার, সেটা যেমন একই সঙ্গে রক্ষিত হওয়া দরকার, এবং সবার উপরে যেটা প্রয়োজন সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, যেটা আসলে আমাদের এই গণতন্ত্রের মূল ভিত্তি। এই প্রার্থনা নিয়ে আজকে শেষ করব। তবে শেষ করার আগে আপনাদের দেখাবো এই বারাণসী, তার ইতিহাস, এবং যে মন্দির মসজিদ নিয়ে এত বিতর্ক, তার ইতিহাস দেখিয়ে শেষ করব। বারাণসী থেকে আপনার রায়, যত কাণ্ড কাশীতে। বাবা বিশ্বনাথের শহর ঘিরে জনশ্রুতি, কাশীতে আসো যাও, খুব বেশি দিন থাকতে যেও না। নিজের শহরে উৎকোলকের বেশি দিন বসবাস বাবা বিশ্বনাথ নাকি পছন্দ করেন না। সেই সব জনশ্রুতি সঙ্গে নিয়েই আরে বহরে বেড়ে চলেছে এই শহর, 3500 বছরের ইতিহাস বুকে নিয়ে। যে শহর সম্পর্কে বলা হয়েছে কর্মণাং কর্ষণাং সা বৈকাশিতে পরিকথ্যতে, অর্থাৎ মানুষ সেখানে কর্মক্ষয় করে মুক্তি লাভ করতে সমর্থ, যেখানে ইতিহাস আর ধর্ম মিলেমিশে একাকার বারবার। কখনো বিশ্বনাথ মন্দির, কখনো জ্ঞানব্যাপী মসজিদ, আবার কখনো বৌদ্ধদের উপাসনা ঘিরে। তবে শহরের প্রসঙ্গ এলেই চলে আসে বিশ্বনাথের মন্দির প্রসঙ্গ, যাকে ঘিরে লাখো লাখো জনশ্রুতি।
একাদশ শতাব্দীতে হরিচন্দ্র বিশ্বনাথ মন্দির নির্মাণ করেন। 1194 সালে মোহাম্মদ ঘোরির আক্রমণে ধ্বংস হয়ে যায় মন্দির। কুতুবউদ্দিন আইবক ও ফিরোজ শাহ তুগলকও মন্দির ধ্বংস করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ধ্বংস করার পরেও ফের তা গড়ে তোলা হয়। 1735 সালে ইন্দোরের মহারানী দেবী অহল্যাবাই মন্দির পুনর্নির্মাণ করান। औरंगजेब না তার পরে সুলতান কার আমলে জ্ঞানবাপী মসজিদ তৈরি হয় তা নিয়ে দ্বিমত রয়েছে। তবে মন্দির ও মসজিদ পাশাপাশি অবস্থান, দুই ধর্মস্থান, পূজা অর্চনা, নামাজ চলে আসছে কয়েকশো বছর ধরে। মন্দির মসজিদ চত্বর থেকে কিছুটা দূরে ছিল জৈন উপাসনা স্থল। 1948 সালে বন্যার আগে এখানে প্রার্থনা করতেন জৈনরা। 1790 সালে এক মজার ঘটনাও শহরের সঙ্গে জড়িয়ে। পাবলিক টয়লেট তৈরির প্রতিবাদে শহর জুড়ে 3 দিনের হরতাল। বারাণসীর মানুষ বলছেন এখানকার মুসলিম মহল্লা সালেমপুরার মাঠে ওঙ্কারেশ্বর মন্দির মুসলিমরাই দেখাশোনা করেন। এটাই বারাণসী, 3500 বছরের শিবের শহর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।